হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিউটনস লজ অফ মোশন অর্থাৎ নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটা আছে ভেক্টর চ্যাপ্টারের ঠিক পরের চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের মেন কনসেপ্টগুলো ক্লিয়ার করব এই ভিডিওতে। ওকে, এমসিকিউ সলভ করতে গেলে যে সমস্ত কনসেপ্টগুলো দরকার সমস্ত কনসেপ্ট আমি এখানে বলবো, ঠিক আছে? তো নিউটনস লজ অফ মোশন। ওকে, বেশ, দেখো, প্রথমত তোমাদেরকে জানতে হবে যে নিউটনের তিনটে গতিসূত্র কী ছিল। ফার্স্ট ল অর্থাৎ প্রথম গতিসূত্র। আমি এখানে কিন্তু সূত্রগুলোকে লিখব না, আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? তোমরা বই থেকে সূত্র তিনটে একবার অন্তত পড়ে রাখবে, ঠিক আছে? সূত্র তিনটে পড়া একবার দরকার। দেখো, এমসিকিউ সলভ করা মানে শুধুমাত্র যে এমসিকিউ সলভ করব তা কিন্তু নয়। হ্যাঁ, আগে কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে, তারপরেই তুমি কিন্তু এমসিকিউগুলোকে সলভ করতে পারবে। ফার্স্ট ল বলছে, যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং যে বস্তু গতিশীল সেই বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। ঠিক আছে, কি বললাম? যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এটা হলো ফার্স্ট ল। ওকে, যদি বলে যে ফার্স্ট ল থেকে আমরা কিসের ধারণা পাই, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জাড্যের ধারণা পাই। জাড্য কত প্রকার? দু প্রকার। একটা হচ্ছে স্থিতিজাড্য, ওকে, আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য কি? স্থিতিজাড্য হচ্ছে বস্তুর অবস্থার এমন এক ধর্ম যে বস্তু স্থির সেই বস্তু চিরকাল স্থিরই থাকতে চায়। আগে বলি জাড্য জিনিসটা কি। জাড্য হচ্ছে এমন এক ধর্ম যে কোনো পদার্থ বা বস্তু তার নিজের অবস্থা ধরে রাখতে চায়, ঠিক আছে? আর স্থিতিজাড্য কি? যদি কোনো স্থির বস্তু স্থির থাকতে চায়, যদি বলাটা ভুল হলো আমার এখানে, যদি স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা সেইটাই হচ্ছে স্থিতিজাড্য। এই বস্তুটা স্থির আছে, এর একটা স্থির থাকার প্রবণতা রয়েছে, এটা হচ্ছে স্থিতিজাড্য। মনে করো তুমি কোনো একটা বাসের ওপরে দাঁড়িয়ে আছো। এই উদাহরণ তোমরা অনেক ছোটো থেকে পড়ছো, ঠিক আছে? তুমি একটা বাসের ওপরে দাঁড়িয়ে আছো, বেশ ভালো কথা। তাহলে তোমার বডি চাইছে এখানে দাঁড়িয়ে থাকতে, ঠিক আছে? কারণ তুমি এখানে স্থির আছো, স্থিরই থাকতে চাইছো, ঠিক আছে? এবার এই বাসটা হঠাৎ এই দিকে চলতে আরম্ভ করলো ভি বেগে, তাহলে তুমি কি করবে? পিছনের দিকে উল্টে পড়ে যাবে। কেন পড়ে যাও? কারণ তোমার বডি চাইছিল স্থির থাকতে, সেটাকে গতিশীল করা হচ্ছে। তাহলে বডি কি করবে? সেই গতিশীলতাটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, সেই জন্য ও পিছনের দিকে পড়ে যাবে বা আমরা পিছনের দিকে পড়ে যাই বাস যখন হঠাৎ চলতে শুরু করে। আবার এর ঠিক উল্টো কেসটা, মনে করো কোনো গতিশীল বাসের ভিতরে আমি চেপে আছি, ঠিক আছে? বাসটা এই দিকে যাচ্ছে, হঠাৎ করে বাসটা ব্রেক অ্যাপ্লাই করলো, তাহলে তখন আমার বডি এই দিকেই গতিশীল থাকতে চাইছিল, গতীয় অবস্থাকে ধরে রাখতে চাইছিল, ঠিক আছে? যখনই ব্রেক অ্যাপ্লাই করা হলো তখন কিন্তু আমার বডিকে বাধা দেওয়ার চেষ্টা করা হলো, গতিশীল স্টেটটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো, দাঁড় করানোর চেষ্টা করা হলো। তখন আমার বডি কিন্তু সেটাতে রিয়্যাক্ট করবে, সে চাইবে না দাঁড়াতে। আর সেটাতে বাধা দেওয়ার জন্যেই আমরা কি হয় না উল্টো সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যাই, ঠিক আছে? যখনই ব্রেক অ্যাপ্লাই করা হয় আমরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যাই, ঠিক কিনা বলো? তাহলে বোঝা গেল স্থিতিজাড্য হচ্ছে স্থির থাকার প্রবণতা আর গতিজাড্য হচ্ছে গতিশীল থাকার প্রবণতা। স্থিতিজাড্যের আরও একটা উদাহরণ আছে। মনে করো একটা গ্লাসের ওপরে, গ্লাস আঁকতে গিয়ে আমি কোণ আঁকছি, কী অবস্থা! এটা একটা গ্লাস, সুন্দর করে আঁকছি গ্লাসটা। এই এক্সাম্পলটাও তোমরা কোথাও একটা দেখেছিলে। এই গ্লাসের ওপরে একটা তুমি কার্ডবোর্ড রেখেছো, বুঝলে? একটা কার্ডবোর্ড তুমি গ্লাসের ওপরে রেখেছো, আর এর ওপরে একটা তুমি কয়েন রেখেছো, কয়েন দিয়ে এই কার্ডবোর্ডটাকে তুমি জোর টোকা মেরে দিয়েছো এই দিকে, ঠিক আছে? তাহলে কি হবে? কার্ডবোর্ডটা সরে চলে আসবে সেট করে, আর এই কয়েনটা কি হবে? এইখানে পড়ে যাবে, ঠিক কিনা বলো? কয়েনটা এইখানে পড়ে যাবে। তাহলে কেন পড়ে যাচ্ছে? কয়েনটা স্থির ছিল, তাহলে ও স্থিরই থাকতে চাই,
ওর স্থির থাকার প্রবণতা বেশি। তাহলে তুমি যখন একে গতিশীল করে দিলে তখন কিন্তু ওই কয়েনটা কিছুক্ষণ হলেও স্থির থাকতে চাইবে, আর সেই সময়ের মধ্যে এইটা যখনই বেরিয়ে চলে যাবে ও ওর স্থিতিচার্যের জন্য এই দিকে পড়ে যাবে। ঠিক আছে। যদি বলে যে জাড্য কিসের ওপর নির্ভর করে, ভরের ওপর, যে বস্তুর ভর যত বেশি তার জাড্য তত বেশি, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার আমরা পড়ব দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল। স্টেপ বাই স্টেপ বুঝবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড ল কি বলে? বলছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তার মানে কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করা হলো, এর বেগ ছিল মনে করো ইউ, বল প্রয়োগ করলে অবশ্যই বেগ বাড়বে, বেগ বেড়ে হয়ে গেল মনে করো ভি। ঠিক, তাহলে একটা কথা বলো, ভরবেগ মানে কি? ভর গণিত বেগ। প্রথমে ভর ছিল এমইউ, আর পরে ভরবেগ হলো এমভি। তাহলে প্রথমে ভরবেগ ছিল এমইউ আর পরে ভরবেগ হলো এমভি। তাহলে আমি যদি বলি যে ভরবেগের পরিবর্তন কত হলো, তুমি কি বলবে? যে স্যার এমভি মাইনাস এমইউ, এইটা হয়েছে স্যার ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? তাহলে এইটা হলো কি না ভরবেগের পরিবর্তন। আবারও বলছে এইটা কি? ভরবেগের পরিবর্তন। আচ্ছা, যাদের মনে হবে যে আমি কথা একটু স্লো বলছি তারা ভিডিওটা স্পিডটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে? কারণ আমি ধীরে ধীরে একটু বোঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারে। আচ্ছা, এই ভরবেগের পরিবর্তনটা হতে গেলে যদি টি সময় লাগে, তাহলে আমি ঐকিক নিয়ম ব্যবহার করে কি বলতে পারি? যে স্যার টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে এমভি মাইনাস এমইউ। তাহলে স্যার একক সময়ে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ বাই টি। ঠিক কি না? ঠিক। তাহলে এইটাকে কি বলবো? ভরবেগের পরিবর্তনের হার। কি এটা? ভরবেগের পরিবর্তনের হার। কি বললাম? ভরবেগের পরিবর্তনের হার, ডেল পি ডেল টি। ওকে, ডেল পি ডেল টি। এইবার সেকেন্ড লটাকে আমি স্টেট করব। সেকেন্ড ল স্টেট করার জন্য যা যা দরকার সেটা বুঝিয়ে নিলাম। এইবার সেকেন্ড লটাকে আমি স্টেট করব। সেকেন্ড ল বলছে যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এফ ভ্যারিজাস ডেল পি ডেল টি। তার মানে এফ ভ্যারিজাস এম ভি মাইনাস এম ইউ বাই টি। ক্লিয়ার? এবার স্যার এফ ইকুয়াল টু যদি নিই তাহলে একটা ধ্রুবক নিতে হয়, তাহলে কে ডেল পি ডেল টি। এই কে এর মান 1 ধরা হয়। তাহলে কি দাঁড়িয়ে গেল না এফ ইকুয়ালস টু শুধু ডেল পি ডেল টি। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি আর কি পেতে পারি? এটাকে ভাঙলে পেতে পারি যে এম ভি মাইনাস এম ইউ বাই টি বা ডেল টি, যা নেবে নাও। ঠিক কি না বলো? বেশ। ইকুয়াল টু 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই ডেল টি। এটাকে চিনতে পারছো? ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা কি বলি? ত্বরণ না? ত্বরণ বলি তো। তাহলে এইটা সমান আমি কি পেলাম? তাহলে এফ সমান এম ইন্টু এ, এফ সমান এম এ, এইখান থেকে এটা আসে। যারা ইংলিশ ভার্সনে ক্লাসটা দেখছো তাহলে কোনটাকে কি বলবো না ফোর্স ভ্যারিজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে অ্যাপ্লাইড ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, তাহলে এম ভি মাইনাস এম ইউটাকে কী বলবো? চেঞ্জ ইন মোমেন্টাম। আর টিটাকে কি বলবো? টাইম ইন্টারভ্যাল। ওকে, তাহলে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে সেকেন্ড ল আমরা পেয়ে গেলাম। তাহলে সেকেন্ড ল থেকে আমরা কি পাই না সেকেন্ড ল থেকে আমরা পাই ডেফিনেশন অফ ফোর্স বা বলের সংজ্ঞা পাই। ওকে, ডেফিনেশন অফ ফোর্স বা বলের সংজ্ঞা। আর প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাই, এটাও মনে রাখবে। ওকে ওকে, আচ্ছা নেক্সট।
এবার আমি ভরবেগের একক এবং মাত্রা সম্পর্কে জানব। দেখো, ভরবেগকে আমরা জেনারেলি পি দিয়ে লিখি, পি সমান এমভি। ভরের একক কি? কেজি। আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স, এইটা হচ্ছে ভরবেগের একক। আর সিজিএসে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স আর গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে বলের একক কি? এফ। এফ সমান ডেল পি ডেল টি। ঠিক আছে, বা এম এ, এমটা তো কেজি আর এটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নাম দেওয়া হলো নিউটন। আর সিজিএসে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাকে নাম দেওয়া হলো ডাইন। ঠিক আছে, যদি বলা হয় যে 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি মানে 10 কিউব গ্রাম, আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইটারই আমরা নাম দিয়েছি কি না 10 টু দি পাওয়ার 5, এটা ডাইন। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা কিন্তু তোমাদেরকে এমসিকিউতেও দিয়ে দিতে পারে। এমসিকিউতে যে শুধু অঙ্ক আসবে তা কিন্তু নয়, থিওরিটিক্যাল পার্ট থেকেও কিছু কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেন, এইবার আমরা পড়ব, দেখো, থার্ড ল। থার্ড ল কম বেশি তোমরা সবাই জানো যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এইখানে একটা দেওয়াল আছে, আমি এই দেওয়ালটাকে এফ বল প্রয়োগ করছি, তাহলে ও আমাকে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল অর্থাৎ মাইনাস এফ প্রয়োগ করবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি একটা সিম্পল কথা তোমাদেরকে বোঝাতে চাইছি। আমি এই দেওয়ালটাতে বা ওয়ালটাতে ফোর্স অ্যাপ্লাই করছি এফ, ওয়ালটা আমাকে ফোর্স অ্যাপ্লাই করছে এফ। তাহলে দুটো এই এফ ফোর্স কিন্তু আলাদা আলাদা বস্তুর ওপর কাজ করছে, একই বস্তুর ওপর কিন্তু কাজ করছে না। যেমন ধরো এখানে একটা বস্তু আছে, আমি এখানে এফ বল দিয়ে টানছি আর তুমি এই দিকে এফ বল দিয়ে দড়ি ধরে টানছো। তাহলে এই বস্তুটার ওপর মোট প্রযুক্ত বল হবে এফ মাইনাস এফ সমান 0। কেন হলো? কারণ একই বস্তুর ওপর দুটো বল কাজ করছিল বলে। কিন্তু এই কেসে আলাদা বস্তুর ওপর দুটো একই বল কাজ করছে বিপরীত দিকে, তাই সেই ক্ষেত্রে কিন্তু এইটা নিউট্রাল হবে না। মানে যদি কেউ ভাবো যে মোট বল 0 হবে, তা কিন্তু নয়, কারণ এখানে বল দুটো আলাদা আলাদা বস্তুর ওপর কাজ করছে। এখানে যেমন একই বস্তুর ওপর কাজ করছিল, তেমনি ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর ওপর কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে আলাদা বস্তুর ওপর, আলাদা বস্তুর ওপর। তাই ক্রিয়া প্রতিক্রিয়া একজন আর একজনকে প্রশমিত করতে পারে না। এইটা নোট করে রাখবে, ক্রিয়া প্রতিক্রিয়া একজন অপরজনকে প্রতিমিত করতে পারে না, কারণ আলাদা আলাদা বস্তুর ওপর কাজ করে। ক্রিয়া যার ওপর কাজ করে, প্রতিক্রিয়া তার ওপর কাজ করে না, অন্যটার উপরে কাজ করে। ওকে, তাহলে থার্ড ল হয়ে গেল। তাহলে থার্ড ল আমি কি বলতে পারি না F1 = মাইনাস F2। ওকে, নো প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলের ঘাত। বলের ঘাত, দেখো বলের ঘাতকে আমরা জে দিয়ে লিখি, জে = F × T। ওকে, জে = F × T। আচ্ছা, এফ কি? আচ্ছা, এফ হচ্ছে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল আর টি হচ্ছে সময়। তাহলে বলের ঘাত কি জিনিস? কোনো বস্তুর ওপর যদি কিছু সময় ধরে এফ বল কাজ করে, তাহলে সেই বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। ওকে, কি বললাম? ক্রিয়াশীল বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত।
ক্রিয়াশীল বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। আচ্ছা, গুণফল এই তো দেখছো, এটা তাহলে বলের ঘাত, খুব ভালো কথা। এখান থেকে একটা জিনিস প্রুফ করা যায়, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। F = m, এটা তোমরা জানো। আচ্ছা, এমটাকে আমি যেমন আছে রাখলাম, এ এর জায়গায় লিখলাম v - u/t, আশা করি কোনো অসুবিধা নাই। টি কেটে দিলাম, তাহলে mv - mu। তাহলে বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন। বলের ঘাত সমান কি হয়ে গেল? ভর বেগের পরিবর্তন। F × T = mv - mu। এই থিওরাম থেকে এই চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন আছে, এই থিওরাম থেকে এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন আছে MCQ। F × T = mv - mu। বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন, এটাকে মনে রেখো। ওকে, এবার এখান থেকে যদি তোমাকে কোনো সময় বলে বলের মান বের করতে, তাহলে mv - mu/t করে দেবে, তাহলেই হয়ে গেল। ওকে, এবার আমরা পড়ব ঘাত বল। যদি খুব বৃহৎ মানের বল খুব কম সময়ের জন্য কাজ করে, তাহলে সেই বলকে বলবো ঘাত বল। মনে করো একটা পাটাতনের ওপরে তুমি পেরেক আঁটছো, এটা একটা পেরেক পিন। এবার তুমি হ্যামারে করে বা হাতুড়ি করে মারবে এর ওপরে। এবার সেইটা কিছুক্ষণের জন্য, তো বিরাট মানের একটা বল কিছুক্ষণের জন্য কাজ করছে, এইটাই ঘাত বল। ঠিক আছে, ফুটবলে কিক দেওয়া, সেটাও ঘাত বল। ঠিক আছে, ব্যাটে করে একটা বলকে আঘাত করা, সেটাও ঘাত বল। তাহলে দেখো, এই ঘাত বল আর বলের ঘাত, এই দুটো জিনিস কিন্তু এক জিনিস নয়। ঠিক আছে, ঘাত বল কিন্তু এক প্রকারের বল, একটা বৃহৎ মানের বল কম সময়ের জন্য কাজ করছে। কিন্তু বলের ঘাত কি না, বল গণিত সময়, F × T, এটা হচ্ছে বলের ঘাত। তাহলে আমি ঘাত বলকে বলতে পারি কারণ, আর বলের ঘাতকে বলতে পারি কি, ফল। ওকে, তো ঘাত বলের যদি একক চাই তাহলে কি হবে, সরি বলের ঘাত, এটা বলের ঘাত তাই না, একবার লিখে দিই, বলের ঘাত। বলের ঘাতের একক কি, নিউটন সেকেন্ড। ঠিক আছে, কারণ দেখো বলের একক নিউটন আর সময়ের একক কি, সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড হচ্ছে বলের ঘাতের একক। ওকে, আবার এটাও হতে পারে যে ডাইন সেকেন্ড, এটাও হতে পারে বলের ঘাতের একক। ওকে, বেশ, তাহলে এখনও পর্যন্ত আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরাম পড়লাম, যেটা আমাদের MCQতে খুব হেল্প করবে। অঙ্ক করতে গিয়েই তোমরা দেখবে, অঙ্ক যখন আমি করাবো তখন দেখবে এই যে এই থিওরামটা, যে বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন, এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বুঝতে পেরেছ? ওকে, বেশ, এবার আমরা কপিকলের সাহায্যে বস্তুর গতি সম্পর্কে পড়ব। ঠিক আছে, কি পড়ব না, কপিকলের সাহায্যে বস্তুর গতি। ওকে, কপিকলের সাহায্যে বস্তুর গতি। দেখো জিনিসটা একটু বুঝতে হবে ভালো করে। এখানে আমরা যা কিছু পড়ছি সব কিন্তু মসৃণ। ঠিক আছে, এখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, কোনো ঘর্ষণ বল এখানে নেই, সব কিছু মসৃণ তলের জন্য পড়ছি। ওকে, দেখো এখানে আমি একটা টেবিল নিয়েছি। ওকে, টেবিলের ওপরে একটা বস্তু রেখেছি, আর টেবিলের ধারে অর্থাৎ কোণে আমি একটা কপিকল লাগিয়ে দিয়েছি। সেই কপিকলের মাধ্যমে একটা দড়িকে পাস করিয়েছি, দিয়ে এই দিকে আর একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। ওকে, তো টেবিলের ওপর, মসৃণ টেবিলের ওপর বস্তুর গতি সম্পর্কে আমরা এখানে পড়ব। তাহলে কি করেছি বলি, যে আমি এখানে একটা বস্তু রেখেছি, যে বস্তুর ভর হচ্ছে স্মল m, আর এই বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল M। ঠিক আছে, এই বস্তু দুটোকে একটা দড়ির সাহায্যে লাগিয়ে দিয়েছি, আর এখানে একটা কপিকল আছে, কপিকলের সাহায্যে এই দুটো বস্তুকে আমি যুক্ত করে দিয়েছি। আচ্ছা, ছবিটা ক্লিয়ার? বেশ, এই বস্তুটার ওপর নিচের দিকে mg বল কাজ করবে, আর ওপরের দিকে t বল কাজ করবে। টিটা কি, দড়ির টান।
আবার এই বস্তুটার ওপর এই দিকে টি বল কাজ করবে, দড়ির টান। ক্লিয়ার? বেশ, তাহলে আমি যদি এই নিচের বস্তুটার কথা বিবেচনা করি তাহলে কি লিখতে পারি বলো তো? আচ্ছা, আমি আর একটা কথা বলে দিই। গোটা সিস্টেমটা মনে করো নিচের দিকে নামছে এ ত্বরণ নিয়ে। তাহলে তুমি এই নিচের বস্তুটার জন্য যদি নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করো তাহলে কি হবে বলো তো? নিচের দিকে কাজ করছে mg, ওপরের দিকে কাজ করছে টি। তাহলে mg মাইনাস টি হচ্ছে এফ, এটা মোট বল, ইকুয়ালস টু ma। ওকে স্যার, আপনি টি মাইনাস এমজি কেন লিখলেন না? তার কারণ বস্তুটা নিচের দিকে নামছে, উপরের দিকে তো উঠছে না, তাহলে নিশ্চয়ই এমজি বড় আর টি ছোট, সেই জন্য লিখলাম। আর এইটার জন্য কি হবে? টি ইকুয়ালস টু ma। ওকে, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও। তুমি এই 2 নাম্বার সমীকরণটাকে 1 নম্বরে নিয়ে গিয়ে বসাও, তাহলে কি পাবে? mg মাইনাস ma ইকুয়ালস টু ma। আশা করি ক্লিয়ার? বেশ, আমি এগুলোকে একদিকে নিয়ে গেলাম, তাহলে এ যদি কমন নিয়ে নিই তাহলে m প্লাস m ইকুয়াল টু mg। তাহলে এ ইকুয়াল টু কী পাবো? দেখো, আমি এই ইকুয়েশনের পরে এটাকে এই দিকে লিখছি, তাহলে এ ইকুয়ালস টু পেয়ে যাবো, দেখো, m বাই m প্লাস m ইন্টু জি। তাহলে টেবিলের ওপরে এই বস্তুটার ত্বরণ হবে এইটা, m বাই m প্লাস m ইন্টু জি। এই গোটা সিস্টেমটাই এই ত্বরণের নিচের দিকে নামবে, পুরো সিস্টেমটা। ঠিক আছে? তো এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তো তোমাদেরকে এইটা দিয়ে অঙ্ক দেবে, এই যে সূত্র গোটাকে আমি বক্স দিয়ে ঘিরে দিচ্ছি, এইগুলো আলাদা আলাদা করে একটা খাতায় লিখে ফেলবে। এগুলো দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক আসবে, আমি দেখাবো যে কী ধরনের অঙ্ক আসবে। এখন থিওরিটা বুঝে নিই, তারপর এই কপিকল সিস্টেমেরই আর একটা আমি প্রবলেম দেখাবো। দেখো, এইখানে কপিকলটা ঝোলানো আছে একটা দড়ির সাহায্যে। ঠিক আছে? এই দিকে একটা দড়ি লাগানো আছে, আবার এই দড়িটাই, এটা কিন্তু একটাই দড়ি, হ্যাঁ, এই দড়িটাই কপিকলের মধ্যে দিয়ে পাস করেছে এইভাবে। ঠিক আছে? এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এইটা এম, এটা এম। নিচের দিকে গোটা সিস্টেমটা এ ত্বরণ নিয়ে নামছে, তাহলে এর ওপরে নিচের দিকে কত কাজ করছে? mg। এর ওপরেও নিচের দিকে কত কাজ করছে? mg। ঠিক আছে? একটা কথা মনে রাখবে, একটা দড়ির দুই প্রান্তে তুমি যদি টান প্রয়োগ করো তাহলে এই দিকে যেমন টান কাজ করবে এই দিকেও কিন্তু টান কাজ করবে। ঠিক আছে? কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে। তাহলে এই দড়িটাতে ওপরের দিকে যেমন টি বল কাজ করবে তেমনি এই দিকেও কিন্তু ওপরের দিকে টি বল কাজ করবে। একটা দড়িটা যেহেতু একটা অখণ্ড বস্তু, খণ্ড তো নয়, মাঝখানে তো কোনো কাটা নাই। ঠিক আছে? যদি আলাদা আলাদা বস্তু হতো তাহলে অন্য কথা হতো, কিন্তু এটা তো একটাই বস্তু, তাহলে অখণ্ড বস্তুর ওপরে কিন্তু যখন তুমি একটা বল প্রয়োগ করবে এই দিকে যেমন টানটা কাজ করবে তেমনি ওই দিকেও কিন্তু টানটা কাজ করবে। ওকে, তো এইটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, এইটার জন্য আমি যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করছি তাহলে mg মাইনাস টি ইকুয়াল টু ma, কারণ আমি ধরেই নিয়েছি যে গোটা সিস্টেমটা নিচের দিকে এ ত্বরণে নামছে, তাহলে mg বড়, টি ছোট। ওকে, আর সেকেন্ডটার জন্য আমি যখন এই ইকুয়েশনটা বানাবো তখন কিন্তু টিটাকে আগে নেবো, কারণ এ যদি নিচের দিকে নামে তাহলে এই ব্লকটা উপরের দিকে উঠবে, তাহলে টি মাইনাস mg ইকুয়াল টু ma। তোমরা তো অপনয়ন পদ্ধতি শিখেছো, এটাকে কেটে দাও, তাহলে কি পাবে বলো? mg মাইনাস mg ইকুয়াল টু এ যদি কমন নিয়ে নাও তাহলে m প্লাস m। তাহলে এখান থেকে দেখো তুমি জিও কমন নিতে পারবে, m মাইনাস m, আর এইদিকে a m প্লাস m। আশা করি কোনো সমস্যা নেই। ওকে, তাহলে a সমান m মাইনাস m বাই m প্লাস m ইন্টু জি হয়ে যাবে। ওকে, ব্যাস, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, আমি আর একটা কথা বলবো, যেটা আমি আগের, এটাকে দেখে নাও কোথাও অসুবিধা কি না, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে জানাবে। ওকে, তাহলে এই সিস্টেমে ত্বরণ হচ্ছে কিন্তু এইটা, খাতায় লিখে রাখবে ফর্মুলাটা, দরকার, কারণ এটা এমসিকিউতে এই ফর্মুলা দিয়ে কিন্তু কোশ্চেন আছে। বেশ, আমি একবার আগের পেজে যাব। আগের পেজে কী ব্যাপার, কোনো প্রবলেম হচ্ছে? আগের পেজে যাচ্ছে না কেন ভাই? এই ঠিক আছে, এসছে। এখানে আমি ত্বরণ বার করলাম ঠিকই,
দড়ির টানটাও কিন্তু অনেক সময় বের করতে দেয়। দড়ির টান কত হবে দেখো, এই যে টি এর ইকুয়েশনে এ এর মান বসিয়ে দাও, তাহলে এ এর মান যদি বসিয়ে দিই তাহলে এম এম বাই এম প্লাস এম ইন্টু জি। ওকে, এম এম বাই এম প্লাস এম ইন্টু জি, এইটা হলো দড়ির টান। ওকে, এইটা হলো দড়ির টান, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই পেজে এখানে যেমন আমি দেখো ত্বরণ বের করেছি, তেমনি এখানে দড়ির টানও বের করা যাবে। তুমি এইটাকে নিয়ে গিয়ে এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে গিয়ে বসিয়ে দাও, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে 2mm বাই এম প্লাস এম ইন্টু জি। এইটা সলভ করে দেখালাম না, তুমি এই এ এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই কিন্তু এই টি এর মান তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি কিন্তু এখানে দড়ির টানও পেয়ে গেলে। ওকে ওকে, আচ্ছা নেক্সট পেজে যাই। দেখো এবার আমরা কোনো একটা মসৃণ নততলের ওপরে বস্তুর গতি সম্পর্কে পড়ব। নততল কি? এরকম একটা ঢালু জায়গা, তুমি অনেক ক্ষেত্রে এরকম নততল দেখেছো। তোমাদের বাড়ির গেটের সামনে দেখবে এরকম একটা ঢালু জায়গা করা থাকে সিমেন্ট দিয়ে, গাড়ি তুলতে সুবিধা হয়, তাই না? আবার দেখবে কোনো গাড়ি থেকে মালপত্র নামানোর সময় এইরকম একটা কাঠের পাটাতন ব্যবহার করা হয়, ঠিক আছে, যাতে ইজিলি নামানো যায়। তার মানে একটা ঢালু জায়গা আর কি। এই অ্যাঙ্গেলটাকে আমি নিলাম থিটা। এবার ধরে নাও এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ওপর নিচের দিকে কি কাজ করবে? mg বল কাজ করবে, ঠিক কিনা বলো? কারণ ওর ওজন নিচের দিকে mg। তাহলে mg তো বল, একটা ভেক্টর রাশি, একে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা এই দিক আর একটা এই দিক। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে এই জিনিসটা। তাহলে mgর দুটো কম্পোনেন্ট। একটা কথা মনে রাখবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে জিওমেট্রি থেকে বলা যায় এইটাও থিটা। আর ভেক্টরকে যখন আমি কম্পোনেন্টে ভাঙবো বা উপাংশে ভাঙবো, যার সঙ্গে কোণ করে তাকে আমরা বলি কস উপাংশ। তাহলে এইটা mg কস থিটা আর এইটা হবে mg সাইন থিটা। ওকে ওকে, আচ্ছা বলো তো বাবা, এই ব্লকটাকে কে নিচের দিকে নামতে সাহায্য করছে? mg সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি যে mg সাইন থিটা ইকুয়াল টু এম এ, কারণ এ হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে এম কেটে দাও, তাহলে এ ইকুয়াল টু জি সাইন থিটা। তাহলে নততল বরাবর অবাধে যদি কোনো বস্তু পড়ে, অবশ্যই নততলটা কিন্তু ঘর্ষণহীন তল, কোনো ঘর্ষণ নেই, তাহলে তার ত্বরণ হবে এ ইকুয়ালস টু জি সাইন থিটা। এটা মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, এবার লিফটের মধ্যে বস্তুর নয়, এটা ব্যক্তির করি। লিফটের মধ্যে ব্যক্তির আপাত ওজন, লিফটের মধ্যে ব্যক্তির আপাত ওজন। ব্যাপারটা কীরকম একটু বলি দেখো। মনে করো কোনো একটা লিফটের মধ্যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওকে, তো এই লিফটের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার ওজন কোন দিকে কাজ করছে? তার ওজন অবশ্যই নিচের দিকে কাজ করবে। ওকে, ওজন কাজ করছে নিচের দিকে, কত? mg। আর ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে n। দেখো আমরা আমাদের ওজনটাকে বোধ করি লম্ব প্রতিক্রিয়া বলের জন্য, এটা মাথায় রাখবে। আমাদের ওজন যে আমরা বুঝতে পারি সেটা কিন্তু এই এনের জন্য, এন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এই ব্যক্তির আসল ওজন কত? ওজন মানে ডাব্লিউ সমান mg, এটা তোমরা অনেক ছোট থেকে পড়ে আসছো। এবার এই লিফটটা যদি ওপরের দিকে এ ত্বরণ নিয়ে ওঠে, এক নাম্বার কেস, ওপরের দিকে উঠছে কত ত্বরণে? এ ত্বরণে, তাহলে এই ব্যক্তির ওপর ক্রিয়াশীল বল কত সেটা আগে দেখে নিই। এনটা হচ্ছে কিন্তু ওর আপাত ওজন, যেটা সে ফিল করবে। তাহলে এন কোন দিকে? ওপরের দিকে।
mg কোন দিকে, নিচের দিকে, n মাইনাস mg ইকুয়াল টু ma, কারণ ওপরের দিকের বল n, নিচের দিকে mg, তাহলে n মাইনাস mg হচ্ছে মোট বল, আর নিউটন কি বলেছিল, মোট বল সমানে কিন্তু ma। বেশ, খুব ভালো কথা। তাহলে n ইকুয়াল টু mg প্লাস ma। আচ্ছা, ওর আসল ওজন কত ছিল, mg, প্লাস কি হলো ma, তাহলে তার ওজন বাড়লো না কমলো, তার ওজন কিন্তু বেড়ে গেল। তাহলে তার আপাত ওজন বাড়বে, তার নিজেকে ভারী মনে হবে যখন লিফটটা সমত্বরণ এ নিয়ে ওপরের দিকে উঠবে। বুঝতে পেরেছ? এবার এটা তোমরা অনেক সময় উপলব্ধি করবে। কখন বলি, তোমরা যখন ফ্ল্যাটের কোনো লিফটে ওঠো বা শপিং মলে গিয়ে লিফটে ওঠো, যখন লিফটটা উপরের দিকে ওঠে তখন নিজেকে ভারী মনে হয় না? ঠিক এই কেসটাই। এবার এই লিফটটা যখন নিচের দিকে নামবে তখন কি ঘটনা ঘটবে? মনে করো এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে সেই কেসে কি হবে? নিচের দিকে নামার সময় এই এর দিকটা ঘুরে যাবে, আর ওপরের দিকে হবে না, নিচের দিকে হয়ে যাবে, তখন এর দিকটা তখন এই দিকে হয়ে যাবে। তাহলে তখন হবে, দেখো এন, আচ্ছা আমি এটা পরের পাতায় করি, তাহলে এই নোটটাকে মুছতে হবে না, বুঝলে? ক্লাস নোট যদি কারো দরকার হয় আমাকে কমেন্টে জানিও, হ্যাঁ, আমি তাহলে এই ক্লাস নোটটা কমেন্ট বক্সে পিন করে দেবো। ওকে, আচ্ছা, তাহলে তোমরা নোটটা পেয়ে যাবে, যদি তোমরা চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে, দেখো তাহলে এই লিফটটা যখন নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামবে তখন কিন্তু নিচের mg বড় আর n ছোট, তাহলে mg মাইনাস n ইকুয়াল টু ma, তাহলে n ইকুয়াল টু mg মাইনাস ma, তাহলে m ইন্টু g মাইনাস a। বুঝতে পেরেছ? তাহলে কি হলো, ওজন কমছে, ওজন বাড়ছে না, ওজন এখানে কমছে। ওকে, তাহলে লিফট যদি সমত্বরণ এ নিয়ে নিচের দিকে নামে তাহলে ওজন কমবে, ওজন বাড়বে না। ঠিক আছে, বেশ। এবার তোমাকে বলবে যদি লিফটটা সমবেগে নিচে নামে বা উপরে ওঠে, যদি লিফটটা সমবেগে ওঠানামা করে, তার মানে a0 সমবেগ, ঠিক আছে, এ যদি 0 হয়ে যায় তাহলে সমবেগ যদি হয়, ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু হয়ে যাবে m ইন্টু জি প্লাস 0, তাহলে mg, বা যদি নিচেও নামে তাহলে জি মাইনাস 0 ইকুয়াল টু mg। তাহলে লিফটের যদি ত্বরণ না থাকে তাহলে ওর আপাত ওজন হবে আসল ওজনের সমান। ওকে, নেক্সট কেস দেখো, নেক্সট কেস হচ্ছে এই লিফটটাই যদি জি ত্বরণ নিয়ে নিচে নামে তখন n ইকুয়াল টু হয়ে যাবে m ইন্টু জি মাইনাস এ, তখন জি এর জায়গায় হবে জি, কারণ এখানে আমি a ইকুয়াল টু জি, তাহলে a এর জায়গাও হয়ে গেল জি। তাহলে কারণ জেনারেল ফর্মুলাটা কী ছিল, m ইন্টু জি মাইনাস এ, তাহলে এখন তুমি এ এর জায়গাতেও জি বসিয়ে দিলে, তাহলে আপাত ওজন হবে 0, তখন লোকটি নিজেকে ওজনহীন বোধ করবে, মনে হবে যে নিজের তার কোনো ওজন নেই। এবার পরের কেস আর লাস্ট কেস, সেটা হচ্ছে যদি ওই লিফটটাই নিচের দিকে নামে এবং এর থেকে বেশি ত্বরণ নিয়ে নামে, সরি জি এর থেকে বেশি ত্বরণ নিয়ে নামে, মানে এ গ্রেটার দেন জি যদি হয়, ঠিক আছে, যদি এ গ্রেটার দেন জি হয় নিচের দিকে নামে। দেখো আগের এই কেসটা কখন হবে বলি, এই লিফটটা তো কোনো একটা দড়ি দিয়ে বাঁধা আছে, যদি সেই দড়িটা কেটে যায়, যদি সেই দড়িটা কেটে যায় তবে এই কেসটা হবে এ ইকুয়াল টু জি। কিন্তু যদি দড়িটা কেটে যাওয়ার পরেও, এটা তো খুব প্রবলেম করছে বাবা, হ্যাঁ ঠিক আছে, যদি দড়িটা কেটে যাওয়ার পরেও এই দিকে আরও কোনো ফোর্স কাজ করে, ওপর থেকে যদি এই লিফটের ওপর কোনো ফোর্স কাজ করে দড়িটা কেটে যাওয়ার পরেও, তাহলে এ গ্রেটার দেন জি হবে, তখন এন হবে, অর্থাৎ আপাত ওজন হবে m ইন্টু
জি মাইনাস এ, যেহেতু এ বড় তাহলে মাইনাস কমন নিয়ে নাও এবং এম ইন্টু এ মাইনাস জি, অর্থাৎ প্রতিক্রিয়া বল মাইনাস, অর্থাৎ প্রতিক্রিয়া বল কাজ করবে ওপরের দিকে, প্রতিক্রিয়া বল ওপরের দিকে, তাহলে ওজন কাজ সরি এখানে একটা ভুল হচ্ছে। দেখো এনটা প্রতিক্রিয়া বল, তো প্রতিক্রিয়া বল জেনারেলি কাজ করে কোন দিকে? ওপরের দিকে, আর ওজন কাজ করে নিচের দিকে। আবারও বলছি, প্রতিক্রিয়া বল ওপরের দিকে, ওজন নিচের দিকে। প্রতিক্রিয়া বলে মাইনাস চলে এলো, তার মানে প্রতিক্রিয়া বল ঘুরে গেল, কাজ করতো ওপরের দিকে, এখন কাজ করছে প্রতিক্রিয়া বল নিচের দিকে। তাহলে প্রতিক্রিয়া বল যদি নিচের দিকে কাজ করে, আবারও বলছি প্রতিক্রিয়া বল যদি নিচের দিকে কাজ করে, তাহলে ওজন কোন দিকে কাজ করছে? উপরের দিকে, আর ওজন উপরের দিকে কাজ করছে মানে এই ব্যক্তির মাথা গিয়ে ঠেকবে লিফটের ছাদে। ঠিক আছে, এর তখন পা আর কিন্তু মাটিতে থাকবে না, তখন এর মাথা চলে যাবে এইখানে, বুঝলে? এ তো মরে যাবে তখন। ঠিক আছে, এইটা ঘটনাটা ঘটবে, বুঝতে পেরেছ? তাহলে তখন কিন্তু ওজন কাজ করবে উপরের দিকে। ওকে ওকে।